আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত। জনাব আনিস আলমগীর, আমরা শুরুতে একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি যে আমরা দেখলাম গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় এই যে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হচ্ছে, এগুলো নিয়ে নানা রকম হিউম্যান স্টোরি হচ্ছে এবং একটা না পড়া যায় না ভাই। এত কষ্ট ছোট একটা বাচ্চার জীবন গেল। এর জন্য যারা দায়ী অথবা কেউ দায়ী কিনা, 300 জন মারা গেল দেখেন। সেই মৃত্যুটা নিয়ে কোন রকম আমাদের সরকার প্রধান বলতেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমার কথা হলো, কিন্তু এটা ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে থাকে, অপরাধটা কার এটা আইডেন্টিফাই করে তাকে কি শাস্তির মুখে অথবা বিচারের সম্মুখীন করা উচিত না? অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আপনি সংখ্যা বলছিলেন, এর মধ্যে 317 উপরে চলে গেছে আমরা যখন কথা বলছি তখন, এবং আরো অনেক অনেক আক্রান্ত, এবং এটা থামছে না। যতই বলুক যে সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসছে, সেটা পরিসংখ্যান কিন্তু তত বলছে না। যেভাবে কান্নার রোল পড়ছে, যেভাবে এক একটা ফ্যামিলি মানে আহাজারি করছে, তাতে তো মনে হয় না যে সরকার এখানে অতটা গুরুত্ব দিচ্ছে। যে এটাকে মহামারী আকারে নিয়ে এটাতে কিভাবে শেষ করবে সেটা না। সরকার এখানে ইয়ের পেছনে যে সরকারগুলো আছে তাদেরকে দায়ী করছে পরোক্ষ ভাবে, কিন্তু সরাসরি কিছু করছে না, আপনি যেটা বললেন। এবং এই রাষ্ট্র তো এই যে ছেলেগুলো মারা গেল, এটা দায় নিচ্ছে না এবং বিচারও করছে না। আপনার আমরা তো প্রত্যেকটা মৃত্যুর বিচার চাই। ডক্টর ইউনূসের অব্যবস্থাপনার এবং কারণে যেটা হয়েছে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি না হয়, এবং তার স্বাস্থ্য উপদেষ্টা যারা ছিল, যে মহিলা ছিল, তার স্বাস্থ্য পরামর্শক আরো একজন যে ছিল ডাক্তার, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদেরকে আইনের আওতায় না এনে সরকার যদি বলে যে সীমাহীন অপরাধ, তাহলে এটা কথার কথা হয়ে গেল। আমি বারবার একটা উদাহরণ দিচ্ছি এই জন্য, যে মানুষ ফিল করার জন্য, যে জুলাইতে আমাদের 133 জন শিশু মারা গেল। এই শিশু মানে হচ্ছে যে এই যে শিশুগুলো মারা গেছে তাদেরকে বলছি তাদের বয়স 18। আমার জানা মতে একটা শিশু মারা গিয়েছিল, ঘরে গুলি গিয়েছিল। এইটা নিয়ে আকাশ বাতাস মানে ফাটাফাটি হয়ে গেছে, এবং স্বাভাবিক হওয়াটাও, কারণ মৃত্যু হবে কেন? তো সেই সেই সময় যারা, যে বিবেকবান লোকগুলো আকাশ বাতাস কাঁপিয়ে ফেলেছিল, এরা কোথায়? এরা আজকে 300-র অধিক শিশু যে মারা গেল, এদের নিয়ে কথা বলে না। এদের ডক্টর ইউনূসের প্রসঙ্গে বিরোধী দল চুপ, সরকারি দল কোনো ব্যবস্থা নেয় না, এবং বিরোধী দলের যে এ টিম, বি টিম, সি টিম যেগুলো আছে, এগুলো কিছু কথা বলে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই এই এটা কি বিচার শূন্য যাবে? এই 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 শিশুদের, এই শিশুদের মা বাপ কি কোনো বিচার পাবে না? শুধু জুলাই শহীদ যারা হয়েছে তাদের, সেই শিশুদের মা বাবা বিচার পাবে, এবং তার জন্য শেখ হাসিনা দায়ী, সেটা সেই হিসাবে তার তার বিরুদ্ধে মামলা হলো, ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু ইউনূসের বিরুদ্ধে কেন মামলা হবে না? ইউনূসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সরকার এটা ক্লিয়ার করতে হবে। সরকার যদি মনে করে যে এই সীমাহীন গাফেলতি ছিল, তো গাফেলতির জন্য যারা দায়ী তাদেরকে বিচার করতে হবে। ইউনূস, 300 ছেলে যে শিশু মারা গেল, ইউনূস দেখেন একটা শব্দ বলে নাই, একটা শব্দ। আপনি আপনি আমি আপনাকে একটা কথা বলি, আজকে ডক্টর ইউনূসের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই পেজে দেখলাম যে সিএনএন এর যে আপনার মালিক ছিল টেড টার্নার মারা গেছে। সেই মৃত্যু উপলক্ষে ডক্টর ইউনূস নিজে মোটামুটি 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারির মতো লিখছে যে এত তার বন্ধু অমুক তমুক হাবি যাবি, বিশাল শোক। অসুবিধা নাই, এই শোক নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু টেড টার্নারের মৃত্যুর কারণে আপনি এত বড় শোক দিতে পারলেন। আর এই 350, আপনি বললেন 317, এই 317 জন শিশু মারা গেছে অলরেডি, আরো মারা যাবে। ঠিক আছে, ধরলাম আপনার কোনো দায় নাই, কিন্তু মৃত্যু তো তুমি শিশুর মৃত্যু, আপনি একটা শব্দ উচ্চারণ করলেন না। এটা কেমন লোকের ভাই? এটা নির্লজ্জ, বেহায়া,
বেহায়া লোকের দ্বিচারিতার কোনো সীমাহীন। আপনি টেড টার্নারের জন্য শোকাতুর হন, আপনার সন্তানরা মারা যায়, সেটা নিয়ে আপনি কিছু বলেন না। আপনি আমেরিকা আর ইরানের যুদ্ধ সন্ধি করার জন্য এখান থেকে বিবৃতি দেন, অথচ নিজে দেশের মধ্যে যে হাঙ্গামা লাগিয়ে দিয়েছেন, একজন আরেকজনকে পিটাচ্ছে, মব ভায়োলেন্স তৈরি করেছেন, সমাজকে টুকরো করে দিয়েছেন, হিংসা বিদ্বেষ তৈরি করেছেন, সেই সব নিয়ে কোনো শব্দ নাই। তো এই বিশ্ব বাটপারকে নিয়ে কথা বলতে মানে এমন হয় আমার মেজাজটা, যে এই নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না। এর কোনো কথা বলার কোনো অর্থহীন হয়ে গেছে। যখন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ধরেই নিচ্ছে আমরা। কারণ তার বিরুদ্ধে কোনো কি কারণে এই ব্যবস্থা নিতে পারছে না সরকার, সেটাও জানি না। কিন্তু এরকম এরকম বাটপারি জাতির সঙ্গে, এই পুরো জুলাই আন্দোলনের সঙ্গে আর তো কেউ করেনি। দেখেন, আমি আরেকটা ঘটনা বলি। আজকে আদালতে একটা মামলা উঠেছিল, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শফিকুল আলম, এদের ব্যাপারে আসামি করা হচ্ছিল যে এই যে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনাটা ঘটল, এটা নিয়ে তাদের দায়িত্ব অবহেলা, এবং তারপরে তারা ঘোষণা দিয়েছিল ওদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটাও দেওয়া হয় নাই। মানে প্রতারণা আর কি একদম। এই সমস্ত ব্যাপারে মামলায় একটা আবেদন করা হয়েছিল, আদালত সেটাকে বলছে এটা মামলা করার মতো উপাদান নাই। জজ বলেছে আদালতের কথা, তার কোনো কথা নাই, মামলা হলো না। এটা নিয়ে আরেকটা জিনিস আমি জানলাম যে দুদিন আগে এই খালেদ মহিউদ্দিনের যে ইন্টারভিউটা হয় আমেরিকাতে, সেখানে হুম্মাম কাদের চৌধুরী, বর্তমান এমপি, উনি একটা কথা বললেন যে ওই মাইলস্টোন স্কুলে ওই দুর্ঘটনার সময়, এর আগে শেখ হাসিনা আমলের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এস এল সেন, সামন্তলাল সেন, তিনি নাকি বলেছিলেন ওরা তো এই আগুনের উপর, এগুলোর বানের উপর অনেক অভিজ্ঞতা আছে, উনি বলেছিলেন যে উনি হেল্প করতে চান। এবং এই খবরটা হুম্মাম কাদের চৌধুরী সরকারকে ইনফর্ম করেছিল, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এবং তারা মুখের উপর বলে দিল না, তার কোনো সাহায্য আমাদের লাগবে না। হুম্মাম কাদের বক্তব্য হলো যখন জাতীয় বিপর্যয় হয় তখন তো আমাদের সকলের সাহায্য নেওয়া উচিত, কিন্তু ওই সরকার এতটাই গোয়া টাইপের ছিল যে তারা নিজেরা পারবে না, কিন্তু যারা পারবে তাদের করতে দিবে না। তাদের কাছে তাদের জেদটাই বড় ছিল, এই শিশুদের জীবনটা বড় ছিল না। হুম্মাম কাদের এই ধরনের যে মন্তব্য, এটাকে আপনি কি বলবেন? না, নিঃসন্দেহে যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে তো হৃদয় বিদারক। একটা এক্সপার্টিস নিজ উদ্যোগে সহযোগিতা করতে চান, আপনি সন্দেহ করেন বা তাকে পছন্দ করেন না, স্বৈরাচারের দোসর বানিয়ে দেবেন, আর 3 মাসও চাকরি করে নাই সেরকম একটা লোককে, তো সেটা করে আপনি এই সহযোগিতাটা নিলেন না, তাতে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি তো কিছু মায়ের কোল খালি হলো, অন্য কোনো তো লাভ হয়নি। তো এগুলা এগুলাই তো বিচার হওয়া উচিত। আর কি হুমান কাদের যেটা বলছে, সেটা তো নিশ্চয়ই উনি ওনার নিজের অভিজ্ঞতা থেকে বলছে, নিজে ইনভলভ ছিলেন সেটা বলছে, নিজেকে এটা তো অন্য কারো উদ্ধৃতি যদি হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে। সে নিজেই যখন উদ্যোগ নিয়েছিল এবং সেই নিজেই যখন ব্যর্থ হয়েছে যে সরকারের এই আম, এই মনোভাব দেখে, তো তাতে তো মনে হয় যে এরা 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 জনমানুষ নিয়ে এরা কোনো চিন্তা করে নাই। এদের চিন্তা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করা, এদের চিন্তা ছিল এই মুক্তিযুদ্ধকে নিঃশেষ করা আর মাল কামানো। ইউনূস যেভাবে মাল কামিয়েছে নিজের এবং নিজের প্রতিষ্ঠানগুলোর জন্য, এবং নিজের গোলামদেরকে বিভিন্ন জায়গায় ইনস্টল করা, এই তো করে গেছে। আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পশ্চিমবঙ্গের নির্বাচন, এই হুম। নির্বাচনে বিজেপি জয় হয়েছে, আপনি দুদিন আগের ঘটনা। এটা নিয়ে নানা ধরনের এখন জটিলতা দেখা যাচ্ছে। জটিলতা মানে কি, এক ধরনের আতঙ্ক অনেক তৈরি হয়েছে। এরই মধ্যে ওদের বিজেপির যে নেতা আছে, তার নানা রকম আক্রমণাত্মক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি নানাভাবে, এবং সেগুলি কিছুটা অনেকটা সাম্প্রদায়িক কথাবার্তা। এর মধ্যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আসামের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, হিমন্ত বিশ্ব শর্মা, উনি বলেছেন যে উনি চান, প্রতিদিন নাকি উনি সকালে উঠে ঘুরে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে নাকি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। কারণ না ভালো হোক। হলে পরে, হ্যাঁ, ভালো না হোক, এটা উনি এবিপি এবিপি যে হিন্দি চ্যানেল আছে সেখানে উনি গত 15 তারিখে ইন্টারভিউ দিয়েছিলেন, ওটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে নানা। এবং উনি বলছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভারতের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্ক যেন স্বাভাবিক না হয়।
এর কারণটা উল্লেখ করেছেন, স্বাভাবিক হলে পরে বিএসএফ এবং বিজেপি এদের মধ্যে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে, তখন আর বিএসএফ কাউকে পুশব্যাক করে না, পুশিং করে না বাংলাদেশে। আর না হলে এখন তারা পুশিং করতে পারে, কাজে পুশিংটা যাতে অব্যাহত থাকে এই জন্য উনি চান না যে সম্পর্ক ভালো না হোক। তো আমার কথা হলো গিয়ে আমাদের এখন কিন্তু সীমান্তবর্তী দেখেন ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সবই বিজেপি অধ্যুষিত। বিজেপির একজন মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। এখন পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী হবে তিনি কি বলবেন না বলবেন। তো এবার এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম বলছে পুশিং বন্ধে যে কোনো রকম সবসময় সতর্ক থাকতে হবে। তো এই পুশিং নিয়ে সবাই একটু আতঙ্কিত, আপনি কি মনে করেন? না, আতঙ্ক তো স্বাভাবিক, কারণ নির্বাচনের রেজাল্ট বের হওয়ার আগে থেকেই যেভাবে সেখানে মুসলমান নির্যাতন শুরু হয়ে গেছে, যেখানে মুসলিমদের জান মাল এবং প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে, তো তাতে তো করে আতঙ্ক হওয়ার কথাই। এবং এই আমরা আতঙ্কিত নাও হতে পারতাম, কারণ তার দেশের নাগরিক তারা কি করছে না করছে আমাদের মাথা ব্যথা ছিল না, কিন্তু আমাদেরকে আবার মাথা ব্যথা দিচ্ছে যে এগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তার নাগরিক যে বাংলা বলে সেই জন্য তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তার নাগরিক উইদাউট ভিসা উইদাউট ডকুমেন্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে। যে আমি শুনলাম যে ভারত সরকার একটা প্রস্তাব দিয়েছে যে তাদের চ্যানেলে যদি এই পুশব্যাক পুশিনে সহায়তার জন্য, দ্যাটস গুড। যদি পুশিন যদি বাংলাদেশিরা যদি সেখানে অবস্থান করে সত্যিকার অর্থে, আপনি প্রপার চ্যানেলে এসে দেন, তাদের ডকুমেন্টস দেন, তারা বাংলাদেশি কিনা না ওই আপনাদের আসামের এক মহিলা যে পাঠিয়ে দিয়েছিলেন সেরকম আরেকটা আর কতগুলো অঞ্চলের লোক। কারণ এখন হোল ওয়েস্ট বেঙ্গলের লোকজনও তো মানে বিরক্ত ছিল, কারণ তারা পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যায় সেখানে তাদেরকে বাংলাদেশি হিসেবে ট্রিট করে নানা কারণে। তো তারা যে নিজেদের আইডেন্টিটি নিয়ে ক্রাইসিসে ভুগতেছে, তার সঙ্গে আবার যুক্ত হয়েছে হিন্দু মুসলিম। এখন মুসলিম হলেই সে বাংলাদেশি হবে এরকম একটা ধারণা নিয়ে রেখেছে তারা। এবং অশ্লীল ভাষায় যেভাবে নতুন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো না, ওদের মুখ্যমন্ত্রী সহ অন্যরা বাংলাদেশ নিয়ে যত উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে, এগুলা 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 আমাদের কি বলবো, এগুলো এক সময় মনে হয় যেন এইটাই বোধহয় ওদের রাজনীতি। আমার মনে হয় এগুলো ঔদ্ধত্যপনা। এবং বাংলাদেশ এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত, যে যা ইচ্ছা তা আমাদের বিরুদ্ধে বলে যাবে, সেটা আমরা কেন হজম করব। এবং একটা বিষয় সবাই বলতেছে যে এই পশ্চিমবঙ্গ তো আর ভারত না, মানে পুরো ভারতের পলিসি তো পশ্চিমবঙ্গ রিফ্লেক্ট করে না। তো যাই করুক আর না করুক, আমাদের একটাই ডিসপিউট তাদের সাথে রয়ে গেছে, তিস্তা নদীর হিস্সা, সেটা যাতে যথাযথভাবে আসে। এবং এই রাজনৈতিক সহিংসতার নামে মুসলিম নিধন, সংখ্যালঘু নির্যাতন, এগুলো বন্ধ করতে হবে। কারণ তাদের ওইখানে যে সংখ্যালঘু নির্যাতন হয় সে এফেক্ট এখানে আসে। এখানে তখন সংখ্যালঘুদের উপরে নির্যাতনের জন্য একটা হায়না গ্রুপ রেডি থাকে, তারা তখন সেটা শুরু করে। সো ওইখানে ওইখানে যত অনাচার হবে এখানে তত বিদ্বেষ বাড়বে, বা ভাইস ভার্সা, এখানেও যদি অনাচার হয় সেখানেও বিদ্বেষ বাড়ে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ বাংলাদেশে যে পরিমাণ আহ এই ধরনের ঘটনাবলী ঘটে, তার মানে কি, মানে তার শতগুণ বাড়তি যেটা ঘটতেছে সেটাই ভারতে এবং অন্য ভারতের অন্যান্য এই পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য অঞ্চলে। সো বাংলাদেশ অবশ্যই সতর্ক থাকতে হবে যে যেন তেন ভাবে যেন যাকে তাকে ধরে বাংলাদেশি বলে বাংলা পাঠিয়ে না দিতে পারে এবং মুসলিম বলে পাঠিয়ে না দিতে পারে। জি। আরেকটা বিষয় আপনি দেখছেন যেটা নাকি বেশ গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছিল, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ব্যক্তি, আমরাও অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু হুম। সরকার কিন্তু এটা নিয়ে মানে চুক্তিটাই তারা এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ডিসক্লোজ করে। আমরা যতটুকু পেয়েছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি, ওদের মিডিয়া থেকে পেয়েছি। হুম। তারপরে ওটা নিয়ে আলোচনাগুলি হচ্ছে, কিন্তু আমি সরকারের মধ্যে দেখছি যে এই চুক্তিটা নিয়ে সরকারের দুইজন মন্ত্রীর বক্তব্য শুনলাম, একজন বাণিজ্য মন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী। তারা কিন্তু এই চুক্তিটা নিয়ে মোটেই মানে শঙ্কিত নয়, তারা বরং বলছে তারা এই চুক্তিটাকে ভালো চুক্তি বলে অবহিত করতে চাচ্ছে।
আহ, আপনি আপনার মূল্যায়ন কি ব্যাপারটা নিয়ে সরকারি অ্যাটিচিউড দেখে আমি মূল্যায়ন এটা নিয়ে কয়েক জায়গায় বলেছি, আমি এটা নিয়ে রিসার্চ করেছি, বিশেষ করে এই যে শুকরের মাংস নিয়ে যখন প্রশ্ন আসলো আসলে কি আছে সেটা রিসার্চ করতে গিয়ে এত বড় জিনিস আমাকে পড়তে হলো। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি নিউ এজ পত্রিকাতে এটা নিয়ে একটা কলাম দেখেছিলাম। আমি তখনই আমি দেখেছি যে কত ন্যাক্কারজনক একটা চুক্তি বাংলাদেশের সঙ্গে করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে, এবং কোনো স্বাধীন দেশ এই ধরনের চুক্তি করতে পারে না। আমি এরপরে কয়েকদিন আগে একটা টক শোতে যাওয়ার ব্যাপারে আবার আমি এটা এটা নিয়ে রিসার্চ করলাম, দেখি যে কতগুলো পয়েন্ট আছে বাংলাদেশকে হেয় করার। তার মধ্যে আমি আটটাকে চিহ্নিত করেছি যেগুলোতে বাংলাদেশের মানে সর্বনাশ হয়ে যাবে সেরকম কয়েকটা। যেমন আমি দুইটা আপনাকে বলি, যে নীতি নির্ধারণের সার্বভৌমত্ব হারানো, সেটা 4-1, 4-2 এই দুই ক্লজে দেওয়া আছে। এবং এটা বিপজ্জনক এই জন্যই যে আমেরিকা যদি কোনো দেশের প্রতি নিষেধাজ্ঞা জারি করে সেটা বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশও ওই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে হবে। তাহলে এখানে সার্বভৌমত্ব কোথায়? আমরা কি হোয়াইট হাউসের নির্দেশে চলবো, না আমাদের আমাদের নীতি নীতিতে বলবো, আমাদের পররাষ্ট্র নীতিতে চলবো? এবং আরেকটা, আর এছে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আহ, বাধা। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ যদি এমন কোনো দেশ, চীন, রাশিয়া, অন্য যে কোনো দেশ হইতে পারে, যে চুক্তি করে অন্য কোনো দেশের সাথে, বাণিজ্য চুক্তি করে যার যুক্তরাষ্ট্রের পছন্দ নয়, তখন এরা যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে পুনরায় উচ্চ শুল্ক আরোপ করতে পারবে। তারপর আমি দেখেছি আপনার ফেসবুক, অ্যামাজন, তারপরে ইউটিউব, এগুলো তাদের এদের কাছ থেকে কোনো করও ধার্য করা যাবে না, এমন 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 ক্লজ আছে। প্রযুক্তিগুলো যে আমরা ওদের থেকে যে আহ, কিনছি, মেধাস্বত্বের যে বিষয়গুলো এমন কঠোর করে দেওয়া হয়েছে, সে আমাকে এটা আহ, কারিগরি জিনিস হস্তান্তর নাও, প্রযুক্তির কোড আমাকে হস্তান্তর নাও করতে পারে। তার মানে সব দিক থেকে, এবং শুল্ক বাধা তো আছেই, এবং কৃষি পণ্য বাংলাদেশকে একটা ডাম্পিং প্লেস করা, সেটাও আছে। কারণ তাদের কৃষকদের তারা এত উচ্চ মূল্যে ভর্তুকি দেয়, সেটা বাংলাদেশের কৃষক তো এখানে কোনো পাত্তাই পাবে না। বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ, সেখানে তার সমস্ত কিছু আমদানি করতে হবে। তো আমদানি নির্ভর দেশ, সে যদি ট্যাক্স 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 না পায় ওই সমস্ত পণ্যগুলো থেকে, তাহলে এখানে তো আমাদের রাজস্ব আয়ের ধস নামবে। আমি অনেকগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো, শ্রম আদালতের বিষয়টা আছে, যে গার্মেন্টস সেক্টরে যে কোনো অজুহাত দিয়ে বন্ধ করে দিতে পারে, যেটা লেবার বলবে যে আপনাদের এখানে আছে, এটা কি বলবে, যে শ্রম অধিকার এবং পরিবেশ রক্ষা ঠিক মতো হচ্ছে না। তো আমি মনে করি যে যে কোনো মূল্যে এর থেকে নিকৃষ্ট চুক্তি বাংলাদেশ আর কখনো করে নাই। এবং আরো নিকৃষ্টতম ঘটনা হচ্ছে যে এই চুক্তি সরকার যেমন নীরব হয়ে আছে, বিরোধী দল তার থেকেও বেশি নীরব। একমাত্র রুবিন এবং 300 পার্লামেন্ট সদস্যের মধ্যে সে একটু কথা বলতে চেয়েছে, তাও সুযোগ পায় নাই। আর সবাই এটা নিয়ে চুপ হয়ে আছে। সরকারি দল চুপ থাকতে পারে, তারা একটা চুক্তি করেছে, সেটাকে আমি বাতিল করব কি না করব নানা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে। কিন্তু বিরোধী দলের কি হয়েছে? বিরোধী দল তো এটা বলছে না যে এটা বাতিল করো। তো সরকারি দল যখন চুপ থাকে, বিরোধী দল যখন বাতিল করতে পারে না, বাতিল করার কথা বলে না, তখন তো যুক্তরাষ্ট্র বলবে যে তোমার কি সমস্যা, তোমার দেশের সরকার, বিরোধী দল সবাই তো এটার পক্ষে, তাহলে তুমি কেন এটা বাতিল করতে বলো? জনগণ কেন বাতিল করতে বলবে? জনগণের দাবি তখন কি কোনো পাত্তা পাবে? খুবই আসলে নেকড়াজনক। এবং দুইজন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা তো এই চুক্তিকে আবার প্রশংসাই করলো যে এটা নাকি ভালো চুক্তি। তাদের হয়তো কোনো স্বার্থ বাণিজ্য মন্ত্রী আছে, বলেছে গোলামির স্বার্থ আছে তাদের। ইউনূসের গোলামির ধারাবাহিকতা তারা করবে সেই জন্যই। খুবই খুবই দুঃখজনক। আচ্ছা, আরেকটা কথা বলে শেষ করি, এটা শেষ আলোচনা। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা এটা আসলে কোনো প্রশ্ন হতে পারে না, কারণ এটা একটা স্পেকুলেশন শুনতে পাচ্ছি আর গত কদিন ধরে। স্পেকুলেশন এই ধরনের যে কেউ কেউ বলা বলি করছে যে ডক্টর ইউনূসকে নাকি এই বিএনপি সরকার প্রেসিডেন্ট বানাবে, এই ধরনের একটা আলোচনা। তো এটা যেহেতু আমি স্পেকুলেশন, শুনেছি ইউনূস চেষ্টা করছে। এইটা আপনিও শুনেছেন? আমি শুনেছি ইউনূস চেষ্টা করছে, নানা দিক থেকে চেষ্টা করছে, কিন্তু সম্ভাবনা আমি দেখি না খুব একটা। আমি দেখি না এই জন্য যে
আমি যদি এখানে একটা প্রশ্ন করে ধরা যায়, হাইপোথেটিক্যালি ধরেন যদি তাকে প্রেসিডেন্ট বানানো হয় তাহলে কি হবে? তাহলে এর থেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট আর কিছু হবে না, এবং তার দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। এবং যেহেতু ইউনূসের জনপ্রিয়তা তলানিতে নেমেছে, তাহলে ইউনূস যদি ক্ষমতায় থাকতে চায়, সরকার যদি তাকে জোর করে ক্ষমতায় রাখতে চায়, সেটা তাহলে জনগণের বিরুদ্ধে যাবে। জনগণ তো এটা মেনে নিবে না, এবং আমার তো মনে হয় না বিএনপি এত বোকামি করবে। তবে ইউনূস এবং তার সাংঘাতরা, ডাস্টবিন শফিক সহ অন্যান্যরা অনেক স্বপ্ন দেখছে যে ইউনূসকে আবার ক্ষমতায় আনবে, ইউনূস রাষ্ট্রপতি হবে, তারা আবার এই যে যে মবগিরি করেছে সেগুলো আবার পাবে, এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতি করেছিল দুর্নীতিগুলোর আবার উৎসব হবে। আপনি তো জানেন ওরা বিভিন্ন লোকজনকে দুর্নীতি থেকে রেহাই দিয়ে ওদের থেকে চাঁদাবাজি করেছে এবং একটা পত্রিকা বের করছে, এবং সেটাও এই এই ধরনের জিনিস, যার মালিককে দুর্নীতি দমন কমিশন থেকে ক্লিয়ার করিয়েছে এবং তার বিনিময়ে এখানে ইনভেস্ট করছে। এরা সব চোর একসঙ্গে হয়েছে, এগুলো পত্রিকা বাইর করছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিসুল আলমকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিসুল আলমের ব্যাখ্যা বিভিন্ন বিষয়, যেগুলো ঘটেছে, যেগুলো ঘটতে পারে এবং যেটা ঘটতে পারে না, তেমন বিষয় নিয়েও ওনার খোলামেলা মত। আগামীতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।